গেছে, কলকাতায় বাড়ির লোকজন সব চলে গেছে, বাইরের লোকজন। এর মধ্যে বাড়ির ভাষা ফটিক কবিরাজ, উনি শুনছে যে বদনকে বিলেতে ডাক্তার ফেরত দিয়েছে, ও সুযোগ পাইছে, এইবার যা আমার কৃতিত্ব দেখায়। ফটিক কবিরাজ ছিল যে ওই বাড়িতে গেল, মন্ডল বাড়ি দিয়ে জানি ঘুরিতে লাগিল। আশ্বিন মাসের দিন তো, চারিদিকে জল, উনি গিয়ে ঘুরছে আর বলছে বিলেতে ডাক্তার পারে না, আমি যদি ইচ্ছা করি বদনের ওর রোগ সারাতে পারি, ওর রোগ সারাতে পারি। বারবার বাড়ি বাড়ি করছে। একজন বলছে তুই রোগ সারাতে পারিস? পারি। বিলেতে ডাক্তার ফেরত দিছে, তুই বাঁচাবি কি করে? তাই শোনো, ওর পেটের মধ্যে জল জমছে, খেতে পারে না, ওর পেট ফুটা করে দেব, পেটের জল বেরোই যাবে, রোগ ভালো হয়ে যাবে। সবাই কয় অনেক সময় বিলেতে ডাক্তার যা পারে না, হাতুড়ি ডাক্তার তা পারে। তা দেখিও পারে কিনা, ও তোর বাঁচবে না, তাহলে চিকিৎসা করুক। ওরে যখন আদেশ দিল, চিকিৎসা আরম্ভ করলো। কি এক ধরনের গাছ আছে, ওই গাছের ডাল বা পাতা ভাঙলে এক ধরনের কষ বের হয়, প্রচন্ড বিষ শক্তি। ওটা আপনার যেখানে লাগবে সেখানে মাংস চামড়া গলে ফুটো হবে। ওই ফটিক কবিরাজ ওই গাছের ডাল ভাঙিয়ে নিয়ে এসে ওই পাতা বোটা ভেঙেছে, ওর যে কষ বেরোইছে, ওই কষ নাভির আসতে, নাভির চারিদিকে 14 জায়গায় 14 বোটা দিছে। আর বদন গোসাই পেট বড় হয়ে গেছে, পেটের চামড়া রসুনের খোসার মতো পাতলা হয়ে গেছে, পাকস্থলী আর পেটের চামড়া মিশে গেছে। যেই কষ দিছে, চামড়া ফুটো হয়ে, পাকস্থলী ফুটো হয়ে 14 জায়গা। আরে পথ পরিষ্কার হয়েছে, ওই ভিতরে যত জল ছিল জল বেরোয় গেছে, পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, বুঝেছে? পেট পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। তাহলে জলের এক নাম কি? জীবন, তাই না? জল না থাকলে বাঁচে। যখন ভিতরের জল সব পড়িয়ে গেছে, রাত্রেবেলা পটল ডাঙায় আটা দিয়েছে। রাত্রিবেলা জল যেই বেরোয় গেছে, এই বদন গোসাই রাত্রিবেলা মারা গেছে। গ্রামে সারা পড়ে গেছে, ওরে বদন মারা গেছে। সবাই চল, মাতুব্বর যারা ছিল সকল চলে গেল। আস্তে আস্তে মাতুব্বর চেয়ারে বসে মৃত দিল। গ্রামের মাতুব্বর তারা চেয়ারে বসে আছে, আর একদিন দিচ্ছে তোরা চেলা ভারতে যা, গাছ কেটে চেলা ভারতে যা। আর এক দলকে বলছে তোরা বাঁশ কাটতে যা, আর এক দলকে বলছে এ তোরা তলই কিনে নিয়ে আয়, আর এক দলকে বলছে তোরা দড়ি পাকা। এভাবে কাজ চলছে। কেউ বা বাঁশ কেটে জানি, কেউ দড়ি পাকায়, বাঁশ দিয়ে কাঁচা বাঁশের মালকি বানায়, কাঁচা বাঁশের পালকি জানি বানাইয়ে নিল। আস্তে আস্তে বদনকে জানি শোয়াইয়ে দিল। ওই পালকির পরে শোয়াইয়ে সাদা কাপড় ঢেকে দেয়, নাকে তুলসী, কানে তুলা, পায়ে তুলসী দেয়। যত ছিদ্র ছিল জানি তুলসী পাতা দিয়া এক এক করে দিয়েছে সকল বন্ধ করিয়া। চেলা ভাড়া শেষ হতে বিকেল হয়ে গেল, দুপুর গড়াইয়ে সূর্য জানি ঢলিয়া পড়িল। যখন বিকেলে ঢলে পড়ছে সূর্য, এই সময় সব কাজ শেষ করে চারজনে কান্দে করে হরিবল বলো, হরি হরিবল এই বলে চারজনে কান্দে নিয়ে এসেছে।
নিয়ে যখন শ্মশানের দিক আটা দেশে, গোলক পাগল যেন কোথায় ছিল কেউ জানে না। ওই বর্ষাকাল, মাঠ ঘাট জলে ভর্তি, যখন হরি বলে হাঁটা দিছে, গোলক পাগল লাফ দিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। আমার কাকা মরে নাই, আমার জ্যান্ত কাকারে মারতে নিয়ে যাচ্ছ? সবাই বোকা হয়েছে। মাতুব্বর দেখতে গাইছে, মাতুব্বর করবো কি? দেখ, যার কাকা সে যদি বলে মরে নাই, তাহলে আমরা কেন পোড়াতে যাই? ওর কাকা ও জন্মের পোড়ান পোড়ান, বাসা যা করে করবো। কান্দে থেকে নামাইয়ে যাবি, উঠানে রাখিল। গ্রামের লোকজন এক এক করে রাগ হইয়ে চলে গেল। ফাঁকা হইয়েছে বাড়ি কেন, সবাই কান্না করে। মেয়ে ছেলে বসে আছে সব ঘরের ভিতরে। গোলক পাগল কান্না করতে করতে বদনের কাছে যায়, যেখানে মৃতদেহ খানি পড়িয়া যে রয়, মৃতদেহ পড়ে আছে। কাছে গিয়ে কানের কাছে ছোট্ট করে বলছে, কাকা, ও কাকা, জীবিত থাকতে তো ওরা কান্দি গেলে না, চলো এইবার মরার পরে একটু ঠাকুরের কাছে নিয়ে যাই, চলো। আজ বদন গোসাই একখানে নৌকা সাজিয়ে, নৌকার মাঝখানে মাছি, ওর পরে বস্তা বসাইয়ে আল চলে বদনকে ধরে নৌকায় শোয়াইয়ে দিয়েছে। দিয়ে শহর নিয়ে পাশা নৌকায় গিয়ে ওরা কান্তির দিক তাকিয়ে বলছে, জয় বাবা হরিচাঁদ, জয় শক্তি মা। বাবা তোমার নামে যেন কলঙ্ক হয় না, এই নিবেদন পাই। জয় হরি বল, হরি বল। নৌকা চালালো, ওরা কান্দি ধানের মধ্যে দিয়ে ছুটছে জানি ভালো। পাগল তো ধান ঠান মানামানি নাই, একবার হরি বলে শহর ধরে নৌকা চালাইয়া ধানের মধ্যে দিয়ে চলে যাচ্ছে ওরা কান্দি। আর এদিকে অন্তর্যামী হরিচাঁদ টের পাইছে। হরিচাঁদ হাতে বড় একটা লাঠি নিয়ে গালাগালি করছে, ওরে শালারা, মরা বেলতে আইছে রে ঠাকুর বাড়ি, ওরে শালার কাউও মরা বেলতে আইছে রে। একবার উত্তর ধারে, একবার দক্ষিণ ধারে, একবার দক্ষিণ ধারে, আর একবার উত্তর ধারে যায়। শান্তিবা বুঝতে পারছে, আসতে শান্তিমা বুঝতে পারছে। শান্তিমা বলছে, ও ঠাকুর, ঠাকুর রাগ করো কেন? এটা তো শ্মশানে, তুমি যে জাতের মধ্যে জন্মেছো সে জাত তো মরা জাত, তাই মরা জাতের সৎকার হয় কোথায়? মরা জাতের মুক্তি হয় কোথায়? সে তো শ্মশানে, তাই তুমি তো শ্মশানে বসে আছো, তুমি মুক্তি দিতে জন্ম নিয়েছো। এই মরা জাতের মুক্তি দাতা তুমি হরিচাঁদ, তাই তো ওরা কান্দি প্রেমের শ্মশান। তবু রাগ করে না। বিকেল 4টা, আশ্বিন মাসের দিন, 4টা বেজে গেছে, চিকচিক বেলা ঢলে পড়ছে। এমন সময় নৌকা লাগিয়েছে গোলক পাগল। হরি বল, হরি বল বলে নৌকা লাগালো। হরিচাঁদ উপরেতে দাঁড়িয়েছিল, যেই গিয়ে নৌকা লাগাইছে ওরা কান্দি দেখেছে। মাটি থেকে, মাঠ থেকে ছোট পুড়িয়া উঁচু বাড়ি, নিচে নৌকা লাগাইছে। আর কুড়িয়া তু বলে হরিচাঁদ লাঠি নিয়ে দাঁড়াইছে, আয় শালা আয়, আয় মরা বেলতেছিস, আয় দেখাস। যেই লাঠি নিয়ে বলছে আয়,
গোলক পাগল ভয় পাইছে। গোলক পাগল পাশা নৌকা থেকে লাফ দিয়ে হাঁটু জলে পড়ে বদন গোসাই ঠ্যাং ধরি, মরা মানুষ গায়ে ওজন নাই, কাঠির মতো ঠ্যাং ধরিয়ে চাইলে কুলে ফেলাইয়ে নৌকা নিয়ে হরি বলে সোজা নারকেলে বাড়ি নমন করে। সোজা নারকেল বাড়ি যায় হরি গুণ গায়, যা করো দয়াল হরি লাভ তোমার পায়। ফেলে চলে গেছে। ঠাকুর গালাগালি করছে, ওরে শালারা মরাডা রে ভেঙে গেলি, হ্যাঁ এটা কি শ্মশান নাকি? গালাগালি টেলি করে আর গোলক তো একেবারে চলে গেছে। ও কি আর পেছনে তাকায়? যা করো তুমি দয়া। হরিচাঁদ ঠাকুর গালাগালি করে কাছে গেছে। বদন গোসাই পড়ে আছে, মাথা উত্তরের দিক, পা দক্ষিণে জলের দিক, টান টান হয়ে দাঁড়া দিয়ে পড়ে আছে। হরিচাঁদ মাথার কাছে গিয়ে বলছে, হে শালা এলি কেন? হ্যাঁ এলি কেন? নমর ঘরে বলবান হয় না, সমস্ত বৈরাগী সোয়াল ওরে তারে ভগবান টাকার ছাতা, নমর ঘরে ভগবান হয় না। ও শালা ভগবান কি সব টাউনের কেনা? নমর ঘরে ভগবান এলিকেন এলিকেন গালাগালি করছে। কিছুক্ষণ পরে বলছে, শালা এলিয়েই যখন তোর নাই জানা, ওরা কান্দি এলে কেউ মরে না। মরে গেছে, ওঠে না। ঠাকুর বলছে ওঠে না। দুই তিনবার বলার পরে যখন ওঠে না, তাহলে মাথা লাথি দিয়ে বলছে, এই শালা তাহলে মাথায় হরিচাঁদ যখন লাথি দিল, অগ হরি বল বলিয়া মদন বসিয়া হরি বল বলে মদন বসে বসছে। বসে পড়ে সে দেখে সামনের থেকে দক্ষিণ পূর্ব দিক বড় বিল, বিশাল বিল। মদন ভাবছে, আমি তো বারান্দায় শুয়েছিলাম, এই বিলের মধ্যে এলাম কি করে? চারিদিক তাকাইয়া মদন অবাক হয়ে যায়। শেষকালে ঘুরে ঘুরে মাথার কাছে যখন চায়, যখন চারিদিক তাকাইয়ে পেছনে মাথার কাছে তাকিয়েছে, সে দেখে সর্বশান্ত মূর্তি ধরে আমার হরিচাঁদ দাঁড়িয়ে আছে। বুঝতে পারছে এই তো সেই কিরণের হরি, আমার গোলকের হরি, প্রেমানন্দ হরি বলে টান টান হয়ে পা দুখানা জড়িয়ে ধরে কাঁদিতে লাগিল। আমার ঠাকুর কমল হস্ত মাথায় ঘুরালো, মাথায় ঘুরাই দিচ্ছে, পা দুখানা জড়িয়ে ধরে কান্না করছে। কিছুক্ষণ পরে ঠাকুর বলছে, অবাদন ওঠ বাবা, ওঠ ওঠ বাবা। ওঠে পারে না, 6 মাস প্রায় খায় না, দেখে শুনে উঠতে পারছে না। ঠাকুর বদনের বগলের তল দিয়ে হাত ঢুকাইয়ে আস্তে আস্তে তুলে দিয়েছে, আর বদনের হাত ঠাকুরের কাঁধে দিয়েছে, দিয়ে তুলে ঠাকুর ধরে ধরে হাঁটাইয়ে উপরে উঠাইয়ে চটকা তলায় বসাইয়ে দিয়েছে। আর শান্তি মাকে ডেকে বলছে, শান্তি কথা না, তাড়াতাড়ি বদনকে পান্তা ভাত দাও। আমার বদন 6 মাস পেট ভরে খায় না, আর শান্তি মা এক থাল পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে মাখাইয়ে
বদনের মুখে দিচ্ছে খাইয়ে বদন হরি বলে প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল একগাল মুখে দিয়ে বদন ভাবছে তাই জীবনে এত সুখাদ্য খেয়েছি পান্তা পাতা যে এত স্বাদ আমি আগে বুঝি নাই খাচ্ছে পেট ভরে এইবার মনে হয় যেন পেট বড় হয়ে গেছে ঠাকুর বলছে আর খেতে হবে না সন্ধ্যা হয়ে গেল আমার ঠাকুর আস্তে আস্তে ধরে নিয়ে গেল মা শান্তি বিছনা করে দিয়েছে বারান্দার চৌকির পরে শোয়াইয়ে দিল বদন কখন যে ঘুমের দেশে গিয়েছে বদনও জানে না ঘুমিয়ে গিয়েছে এক ঘুমে রাত্র ভোর হয়ে গেছে ভোরবেলা ঠাকুর এসে ডাক দিয়েছে অবদন বদন যখন ডাক দিয়েছে আস্তে বদন ঘুম থেকে লাফ দিয়ে উঠছে লাফ দিয়ে উঠে পেটে হাত দিচ্ছে পূর্বের অভ্যাস সে দেখে ভাই পেটে ক্ষতের চিহ্ন না যে ঘা ছিল তাও না নেই উঠে ঠাকুরকে প্রণাম করেছে নয়ন জলে কান্না করছে ঠাকুর বলছে অবদন বদন বাবা শিগগির বাড়ি যাও সূর্য ওঠার আগে বাড়ি যাও কেউ যেন জানে না যাও বাড়ি যাও বদন কয় যাব না ঠাকুর বলছে না বাড়ি যাও এখান থেকে গীতকান্দি হইয়ে রাম দিয়ে হইয়ে সোজা তালতলা হইয়ে বাড়ি যাও যাও কয় যাব না ঠাকুর বলছে কেন যাব না কয় না ঠাকুর যাব না ঠাকুর বলছে তোমার বাড়ির লোকজন চেয়ে আছে শিগগির যাও বেলা ওঠার আগে যাও বদন বলছে আর যাব না ঠাকুর বলছে কেন যাবে না বদন বলছে ও ঠাকুর নারকেল বাড়ির যে বদন ছিল সে বদন তো মারা গেল আজ ওরা কান্দি যে বদনের জন্ম হলো এ হরি বলো তার আর কিছু নাই প্রেমানন্দ শরণের দাস হয়ে থাকতে চাই ওরা কান্দির বদনের জন্ম আমি মনে করি ধারণা এই বদন আর নারকেল বাড়ি তো যাবে না সেই থেকে বদন আর সংসার করে না হরিনামের মহিমা তাই তো বলি তোমার কাছে জানি আমার কথা নাও আরো প্রশ্ন বাকি আছে তুমি আজই শুনে যাও হরিচাঁদ আর গুরুচাঁদ শোনেন জ্ঞানী নারে তারক গোসাই একটা প্রশ্ন দিয়েছে আজ করে তাই তারক কেন আগে দাদা বলতো তারক দাদা কয় গুরুচাঁদ দাদা বলে দুইজন আলিঙ্গন দেয় হরিচাঁদ মরার পরে তারক গোসাই যিনি গুরুচাঁদকে বাবা বলে পরশ করে জানি আগে ছিল দাদা হলো কি বাবা এবার কি করব শোনো যেদিন হরি ঠাকুর উঠে যাচ্ছে সেদিন তারক গোসাই বর দিয়ে গান গাচ্ছে তার আগের দিন বর দিয়ে গান শেষ করে রাত্রে শুয়েছে এদের থামাও তো রাত্রে শুয়েছে চলো রাত্রে শুয়েছে ভোরবেলা এসে হরিচাঁদ ঠাকুর ডাক দিয়েছে ও তারক বর্দিয়া মধুমতি থেকে যে খাল কেটে খুলনা গেছে ওই খালে
পূর্ব পাশে বর্দিয়া আর পশ্চিম পাশে মহাজন কালিয়া। ওইটা বলছে নড়াই আর এটা বলছে কালিয়া থানা যশোর। ঠাকুর ডাক দিয়েছে, তারকগোসাই ঘুম থেকে উঠছে, কে ঠাকুর ডাকলো। পাগল হইয়া খুঁজতে খুঁজতে নদীর কাছে গেল। নদীর কাছে যখন গিয়ে দাঁড়িয়েছে, লোকজন নাই, সে দেখে নদীর উপরে দাঁড়িয়েছে হরিক্ষীর ছায়া। বলছে তারক রে, আমি চললাম, তবে আমি কেউ চলে গেলাম, আমি যাব না, আমি তোরে কি আর কব, যদিও যাই দেহ ছেড়ে, এই দেহ ছেড়ে যেতে হয় সবাকারে, আমি হরিচাঁদ গুরু চাঁদের মধ্যে জানি হরি গুরু গুরু হরি ভিন্ন বেদনা, আমি এইভাবে গুরু চাঁদের মধ্যে থাকতে চাই। এই কথা বলার সঙ্গে অদৃশ্য হলো। তারকগোসাই পাগল হইয়ে ওরা কাঁদে গেল। সটকা তলায় বসেছিল বাবা। গুরু চাঁদ যেই জন দেখে তারককে চোখের জল হচ্ছে, বলিস ও বাবা তারক আয় বাবা। আর এলি কেন? যার জন্য এলি সে প্রাণের মানুষ নয়। এলি কেন? তারক বলে তারে তোমার মধ্যেই আমি। হরিচাঁদ নিজে বলে গেছে জানি মোরে, হরিচাঁদ থাকবে দাদা তোমারও ভেতরে। তাই হরি গুরু ভিন্ন ভেদ কবু বিশ্বে নাই, প্রেমানন্দে হরি গুণ গাহিবে সবাই। সেই থেকে তারকগোসাই বাবা বলে ডাকে, আর জাতির জনক বলে কেন বলি সবার লোকে। বাংলার বুকে 31টা নিজ জাতি ছিল, এরা লেখাপড়া অশিক্ষিত হইয়ে যে কাঠামো। এদের আত্মসম্মানের অধিকার নাই, আত্মমর্যাদা নাই, এদের স্বাধীনতা কিছু এ জগতে নাই। সব অধিকার কেড়ে নিয়েছে আর্য ব্রাহ্মণের দল। এরা নিরনিষ্ঠ দলিত সকল, এরা দলিত পথে নির্বাসিত। এই বিশ্ব সংসারে ব্রাহ্মণেরা মাথায় কাঁঠাল রেখে কোষ ভরে। গুরুচাঁদ দেখলেন জানি হরিচাঁদের কথায়, ডাক দিয়ে লোকজনকে এ জগতে কয়, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, অবিদ্যানের সন্তান যেন নাই থাকে ঘরে। তাই তো হরিচাঁদের জানি মন্ত্র বটে নিয়া, এক এক করে দিচ্ছে জানি স্কুল গড়িয়া। অশিক্ষার অন্ধকারে এই জাতি রয়, তাই গুরুচাঁদ মনে ভাবে জাতিকে জাগাইতে হয়। তাই যত নিচ দলিত জাতি পতিত জাতি ছিল, আমার গুরুচাঁদ শিক্ষা দিয়ে কি জন্ম দিল। তাই গুরুচাঁদ কি করলো? একবার বাবা জন্মায়, বাড়ির বাবা জন্মায় মাতারে গিয়ে, আর আমার গুরুচাঁদ কি করলো? এই জাতির শিক্ষা দিয়ে আলো জ্বালাইয়ে, জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে আবার নতুন জন্ম দিল। তাই এই নিঃস্ব জাতির পিতা একমাত্র বাবা গুরুচাঁদ হলো। হরি হরি বলো। পরিষ্কার বললাম আমি ধর্মসভার খাই, তবে প্রথমবারে বেশি আমার বলে দরকার নাই। অজালম পরশন ভক্তি চলে যায়, এই অজালম যেমন এই জগতে হয়। কেন? শ্রাদ্ধোৎসর্গ অন্ন পরশনে ভিন্ন, অজালম পরশনে ভক্তি হয় শুরু। তাই কি বলছে? অজালম যদি তোমার প্রসাদের মধ্যে পড়ে, অজা মানে পাঠা, পাঠা পাঠা, এই পাঠার লোক যদি পড়ে খাওয়া যায়? প্রসাদ খাওয়া যায় না। আর কি? শ্রাদ্ধের উৎসর্গকৃত তন্ডুল,
শ্রাদ্ধের উৎসর্গ তন্ডুল ও খাওয়া যায় না, ওতে কি হয়? ভক্তি নষ্ট হয়। কেন? আমরা শ্রাদ্ধের মানে বুঝি না এই বিশ্ব সংসারে, তাই তো ব্রাহ্মণ ডেকে আনি আপনারও ঘরে। একটা কথা বলবো, দেখবেন মতুয়ারা যখন শ্রাদ্ধ বিবাহ ছোট মতুয়া মতো করে, তখন আমার মায়েরা কয় কি, ওই যে মতু হইছে বাউন ভাব দিছে, 14 পুরুষ ধরে করে আইছি বাউন দিয়ে, কয় না? আপনারা বলে থাকেন, আমি বলছি আপনারা 14 পুরুষ ধরে বাউন দিয়ে শ্রাদ্ধ করেন না। 1895 সালের আগে আপনার বাড়ি কোন ব্রাহ্মণ শ্রাদ্ধ খান থুতু বেলতে আসে না, জানেন? শ্রাদ্ধ কেন থুতু বেলতে আসতো না? আপনাদের ছায়া বাড়ালে ব্রাহ্মণ অপবিত্র হতো, গঙ্গায় স্নান করে আপনাদের শাস্তি দিত। কবে থেকে আনছি বাউন্ডাইকে? 1905 সাল থেকে। এই শ্রাদ্ধ ব্রাহ্মণ দিয়ে পূজা পার্বণ শ্রাদ্ধ আমরা কবে থেকে আরম্ভ করেছি? 1905 সাল। পাবেন কি? এই যে নমজাতির ইতিহাস লিখেছি, ওর মধ্যে পাবেন সব তথ্য। কোন আন্দাজে কথা না, কোন আন্দাজে কথা। কবে বাউন্ড ডেকেছি, কবে হিন্দু হয়েছি, সমস্ত ইতিহাস বই ছোট, কিন্তু তথ্য প্রমাণ বিরাট, যা নম সমাজের কেউ দিতে পারে না। চেষ্টা করছি বাবা মনির কৃপায়, হরিচাঁদের কৃপায়, হরিচাঁদের কৃপায় 40 খানা বইয়ের এভিডেন্স, ব্রিটিশ রেকর্ড। বইটার নাম কি জানেন? নমজাতির সাম্য ও মর্যাদা সুরক্ষার আন্দোলন। ইংলিশে বলছে কি, the 1873 movement for dignity and equality before law। এর মধ্যে ইংলিশও আছে ব্রিটিশের। কবে থেকে নমসূত্র হলাম? এই নমজাতি কারা? ভারতবর্ষের আদিবাসী কারা? এই নমরা, এই নমরা। ভারতবর্ষে যখন প্রথম মানুষের বসবাস হয়, সেই বসবাসের মানুষটি হলো নমজাতি। কোথায় বসবাস করে? ছোটনাগপুর, গয়া অঞ্চল। এই বইতে পাবে। কবে থেকে শ্রাদ্ধ করছি, কবে থেকে ব্রাহ্মণ দিয়ে পূজা করছি, কবে আপনার বাড়ি ব্রাহ্মণ আইলো, কবে আমরা হিন্দু হলাম, কেন হলাম, কারণ কি, সব প্রমাণ এই ক্ষুদ্র বই থেকে পাবে। 80 টাকা দাম। তাই বলছি কি, আমরা 14 পুরুষের ব্রাহ্মণ ডাকি না। আমরা 1905 সাল থেকে পূর্ণভাবে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ পূজা আরম্ভ করছি। তাহলে কয় পুরুষ হয়? আমার 1905 সাল থেকে যদি আরম্ভ করি, তাহলে কয় পুরুষ হয়? 3 পুরুষ। কি উঠতে 4 পুরুষ, 14 পুরুষ হয়। তেল 2.5 তোলা, 2.5 তোলা তেল আনিছে বাজার থেকে। 3 দিন রান্ধিছে, তরকারি 5-6 রকমের। একদিন খাসির মাংস রান্না করেছে, বুঝেছেন? পাশের বাড়ি খেমতির মারে 1 শিশি আওলাদ দিছে, তেল 2.5 তোলা, বুঝেছেন? এরপরে রাত্রে চোরে চুরি করে নিয়ে গেছে। যখন নিয়ে গেছে, তখন ঢালতে ঢালতে বক বকাইয়া ঢালতে ঢালতে নিয়ে গেছে, বুঝেছেন? তেল কতটুকু? 2.5 তোলা, 50 গ্রাম। 3-4 দিন রাম দিছে, খেমতির বাইরে আওলাদ দিছে, চোরে নিয়ে গেছে, যাওয়ার সময় বক বকাইয়া ঢালতে ঢালতে গেছে, বুঝেছেন? তেল কতটুকু? 2.5 তোলা। 3 দিন রাম দিছে, মেনে নিলাম। খেমতির বাইরে আওলাদ দিছে, মেনে নিলাম।
চোরে চুরি করে নিছে মেনে নিলাম। আচ্ছা চুরি করে নেওয়ার সময় বক বকাইয়ে ঢালতে ঢালতে গেছে, এই বক বকা নিয়ে এসে কোত্থেকে? আমার আরম্ভ করছে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ পূজা বিবাহ কবে থেকে? 1905 সাল থেকে। 14 পুরুষের জগৎ থেকে এত বকবকানি কথা। হ্যাঁ সত্যি কথা কইয়ে ঠিক গেলাম, কপালে যাও। এই কারণে সবার পরে আমি করি যে বর্ণনা, তবে একটা রয়েছে আপনাদের কাছে অন্তিমের প্রার্থনা। আমার দাদা গুরু ভাই হলো আত্মার মানুষ, আত্মার সম্পর্ক। আর নিজের ভাই ও রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কে বেঈমানি করে কিন্তু আত্মার সম্পর্কে বেঈমানি করে না। তারপর দাদা তার শিষ্য আমার ভাইয়ের বেটাদের সঙ্গে নিয়ে তাদের সহযোগিতায় এই বিরাট জায়গায় মন্দির গড়ে তুলেছে। এদিকে হ্যাঁ কমিটির লোক ভক্তরা সবাই মিলে মূলে উদ্দেশ্য বীরেন গোসাই। এদিকে অনাথ আশ্রম না, এইটা অনাথ আশ্রম না, বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম তৈরি হয়ে গেছে, দোতলা হয়েছে, এবারে 3 তলা হবে আপনাদের আশীর্বাদে। আর এই অনুষ্ঠান লোকজন খাচ্ছে, মাইক প্যান্ডেল লাইট, কত খরচ দেখেছে, আমি তো অবাক হয়ে গেছি। তাই আজকে আমি মনোরঞ্জন সরকার আমার দাদার পক্ষ থেকে আর এই কমিটির পক্ষ থেকে আমার ভাইয়ের বেটারা যারা আছে তাদের পক্ষ থেকে আপনারা ভক্ত, আপনাদের কাছে কিছু কিছু ভিক্ষা চাই। এই মন্দিরে এই আশ্রমের উন্নতি করবে কিছু কিছু ভিক্ষা চাই। 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দেবেন। এত বড় অনুষ্ঠান চালাতে গেলে পরে অনেক টাকা ব্যয় হয় বলে যে সংসারে, তাই না? আরো কবি গান, এত বিরাট খরচা। আমার অসুবিধা মালকানগিরিতে আইছে 2 দিন গান গাবে 2,70,000। 2 দিন গান গাই গেছে 2,70,000। তা প্রথম দিনের গান নাকি ভালো হয় না। কেউ কেউ বলে কি যে উনি কবি অসীম সরকার নাই, উনি নাকি এমএলএ অসীম সরকার। তাই দাদা কবি গান পাঠিয়েছে সামর্থ্য অনুযায়ী। একদিন আমরা গান শেষ করে গাড়িতে উঠে আবার চলে যাব, কালকে পৌঁছাইয়া পরশুদিন গিয়ে আবার গান গাবো, বুঝেছে? তাই আমার দাদা যে মন্দির করেছে, যে আশ্রম করেছে, আমি দাদার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, ভাইয়ের বেটাদের পক্ষ থেকে, আজ আপনাদের পক্ষ থেকে সবার কাছে কিছু কিছু ভিক্ষা চাচ্ছি। আসুন, কে কি দেবে, কে কি দেবে, আসুন আমি ভিক্ষা চাই। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যে যাবারের ভাই, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইয়ে যাই। ছুটে আসুন আপনারা, এই আসরের পরে এক এক করে দিয়ে যাবেন জানি এসে আমার ধারে। এই যে এক বাবাজি এসে গেছে, সবার সন্নিধান। বাবাজি 50 টাকা করে গেলেন দান। কি নাম? কালীপদ রায় 100 টাকা দিলেন। কি নাম? নাম বলতে হবে না, 300 টাকা দিলেন। আমার ভাইপো যে মেইন হতা, কি নাম যেন ভুলে গেলাম, গোপীনাথ, আমার ভাইপো, তিনি 500 টাকা তুলে দিলেন। প্রেমানন্দ হরি হরি বলো। আর এক দাদা, কি নাম? সুভাষ, কি সুভাষ সজ্জন 100 টাকা। আর এক ভক্তিমতী 100 টাকা। আর এক দাদা ভাই 100 টাকা।